নমস্কার। আজ এই শীত প্রায় চলে যাচ্ছে। সন্ধ্যার অন্ধকার এখনো একটু তাড়াতাড়ি হয়। আর এই সন্ধেকালে লোডশেডিং হলে ভালো হতো। আসুন একটু ভূতের ব্যাপার আলোচনা করি। ভূতের গল্প। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করি। সেই আমার প্রথম ভূতে ভয় পাওয়া। হাসির ব্যাপার। কিন্তু ভূত দেখা, আর যাই হোক, শিবরাম বলেছেন হাসির ব্যাপার নয়, মোটেই হাসির ব্যাপার নয়। যাই হোক, তবু সেই ভূতের গল্পটাই শুরু করি আজ। দেশবন্ধু পার্কে বিকেলবেলা খেলাধুলো করতে যেতাম। আর দেশবন্ধু পার্কের একদম শেষ প্রান্তে যে গেটটা ছিল সেটা খোলা থাকতো। সেটা দিয়ে দুটো সিঁড়ি উঠে একটু এগোলেই বাগবাজারের খাল। তখন খালপাড় এত নোংরা ছিল না। খাল দিয়ে তখন ভটভটি চলতো, নৌকা চলতো। দাঁড়িয়ে দেখতে ভালোই লাগতো। অন্ধকার আবছা হয়ে এসছে, চারিদিক আবছা। খালের ধারে দাঁড়িয়ে আছি। বাড়ি ফেরার তারাও আছে। নিয়ম ছিল বাড়িতে তারা আলো জ্বললে বাড়ি ফিরে আসতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখার তো উপায় ছিল না, তখনও পইতে হয়নি, ঘড়ি পাইনি। হঠাৎ খেয়াল হলো, না, ফেরা দরকার। ফিরতে গিয়ে খালের পাড়ের দিকে নিচে দেখা যাচ্ছে না জলটা, পাড়টা উঁচু। চোখ আটকে গেল। পা দুটো মনে হলো পাথরের মতো ভারী। একটা মুন্ডু, একটা মাথা যেন ভেসে চলে আসছে। ভয়ে পা নাড়াতে পারছি না। এখান থেকে কি করে বেরোবো জানি না। ১০০ হাতের মধ্যে দেশবন্ধু পার্কের বিশাল ফটক। ওটা পেরোলেই সমাগম, লোকজন, বৃদ্ধরা তাস খেলছেন। পার্কের ভেতরে ঘরগুলো করা ছিল, আছে এখনো। তো সেই এমন সময় সমস্ত অন্তরাত্মা কেঁপে উঠল যেন। কাঁধের ওপরে কার একটা হাত এসে পড়ল। চমকে উঠলাম। পরিচিত কণ্ঠস্বরে ভয়টা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আমাদের পাড়ার কালিদা। কালিদা আমাদের বাড়িতেও কাজ করতো, সবার বাড়িতেই কাজ করতো। কারুর একটু জল তুলে দেয়া, গঙ্গা থেকে জল এনে দেয়া, এটা ওটা সেটা করে দেয়া, এগুলোই কালিদার কাজ ছিল। বিনিময়ে কালিদা যা ২-৪ পয়সা পেত, তাতেই তার চলে যেত। একা মানুষ। দেশবন্ধু ব্যায়াম সমিতির সঙ্গে তার কথা ছিল। ব্যায়াম সমিতির ভেতরে ঢুকে রাত্রিটা শুতো। কালিদা আমাকে ধমকে উঠে বলল, এই সন্ধেবেলা, ভর সন্ধেবেলা এখানে কেউ আসে? কি করতে এসছো এখানে? আমি, কথা বেশ স্পষ্ট করে বেরোচ্ছে না, কালিদার দিকে তাকিয়ে বললাম, না মানে কালিদা, ওই দেখো না। কালিদা মাথাটার দিকে চেয়ে হো হো করে হেসে উঠে বলল, আরে বাবা, টানা জাল ফেলেছে, জাল টানতে টানতে চলেছে। জালে যা চুনো চানা মাছ, কাঁকড়া, চিংড়ি উঠবে, কাল বিক্রি করবে বাজারে। তোমার ওটা থেকে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বললাম, আমি ভেবেছিলাম শুধু মুন্ডুটা, শুধু মুন্ডুটা। চলো। আর কালিদা এক ধমক দিয়ে আমাকে নিয়ে দেশবন্ধু পার্কের ভেতর দিয়ে বাড়ি পৌঁছে দিল। দেরি হওয়ার জন্য বাড়িতে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। যাই হোক, সেই প্রসঙ্গ আলাদা। ছোটবেলা থেকে অতিপ্রাকৃত জিনিসের প্রতি আমার ভীষণ আকর্ষণ। তা ভূতের গল্প নিয়ে ভাবি, পড়ি, যেখানে যত ভূতের গল্পের বই পাওয়া যায়। কিন্তু ওই ভূতের গল্পটা কোথা থেকে এলো? এই ভূতের ধারণাটা তৈরি হলো কেন? ফ্রয়েড একটা তার অতিপ্রাকৃত বিষয়ের একটা থিসিস লিখেছিলেন, দ্য আনক্যানি নামে। তাতে তিনি বলেছিলেন, আমাদের জানা রহস্যের
পরপারে এমন এক বিশ্বাস থাকে যা আমাদের সচকিত করে, ভীত করে। এই জানা বিশ্বাস থেকে গা ছমছম করা এক অজানা ভয়ের জন্ম নেয়। কথাটা আক্ষরিক অর্থে সত্যি, ভীষণভাবে। আসলে মানুষ মরে যায় কোথায়? এটা নিয়ে তো ভীষণ একটা প্রশ্ন। আত্মাকে যদি সংযত রাখতে না পারে, তাহলে একটা কাতরতা নিজের মনের মধ্যে তৈরি হয়। একটা অজানা বোধ পীড়ন করে আমাদের সবসময়, যে মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? সেটা ওই বয়সে হয় না, তার অনেক পরবর্তী বয়সে, মানে ধরুন এখন যে বয়স, সেই বয়সে আসতেই পারে। কিন্তু নানা ঘটনা, ঘাত-প্রতিঘাত আর এই অতিলৌকিক, অলৌকিক, প্রেতলৌকিক বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন চর্চা করার ফলে নাস্তিকতা নামক ব্যাপারটা বসে গেছে মগজের মধ্যে। এখন আর বিষয়-টিষয়গুলো নিয়ে ভয় পাই না। হাস্যকর লাগে। আর সবাই কেমন একটা অস্থিরতায় থাকে। মৃত্যুর পরে কি হবে? এবং সেই মৃত্যুর পরে কি হবে সেখান থেকেই ভূতের জন্ম। ভূত, আত্মা, যা অতীত হয়ে গেছে। আত্মা, ভূত একই ব্যাপার। তবে এই যে বিষয়টা, এই বিষয়টাকে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বলেছিলেন যে, অন্ধকার জমে ভূত সৃষ্টি হয়। কথাটা মিথ্যে নয়। ভূত, সুপারন্যাচারাল যে একটা ব্যাপার মানুষ কল্পনা করে নেয়, মানুষ ন্যাচারাল লয়ের সমান্তরাল অবস্থায় বা অনুকরণে ভৌতিক জগৎ একটা তৈরি করে নেয়। ভূতের অস্তিত্ব নিয়ে যতই তর্ক বিতর্ক থাক, অনিশ্চয়তা থাক, অপ্রাকৃত পরিবেশে, সেরম পরিবেশে গেলে অতি বড় বিশ্বাসীরও বুকের মধ্যে একটা কিরম ছমছম করে ওঠে। ভূত, প্রেত, দৈত্য, দানব, জিন, পরি। জিন পরি অবশ্য আলাদা ক্লাস এরা। এরা একটা গোত্র, আলাদা এদের ব্যাপার। এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে সম্পূর্ণ কাল্পনিক। এর কোনো রকম অস্তিত্ব পৃথিবীতে কোথাও নেই। দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীর বাইরেও নেই। পৃথিবীর বাইরেও নেই। প্ল্যানচেটকে যদি বলি প্ল্যান করে চিট, মাফ করবেন, তাহলেও বোধহয় অন্যায় বলা হবে না। সুকুমার সেন বলছেন, ভৌতিক নীতির মূল শুধু প্রত্যক্ষের অগোচর, বাস্তব কায়াহীন সত্তার অস্তিত্ব নয়, ব্যক্ত প্রাণের নিঃসঙ্গ একাকিত্বের আদিম অসহায়তা, ভীতির মধ্যেই এর জড় নিহিত। উপনিষদে এই কথাই বলা হয়েছে। সৃষ্টির পূর্বক্ষণে শ্রীশৃক্ষু ব্রহ্ম নিজেকে একলা দেখে ভয় পেলেন। সোহ বিভেদ তন্মাদ একাকী বিভেতি। তা ব্রহ্মই যদি ভয় পান নিজে একা থাকতে, আমি তো ভয় পাবই। তো এইখান থেকে মানুষের মনের মধ্যে এই ভৌতিক কল্পনার জিনিসটা তৈরি হয়েছিল। মানুষ ভীষণভাবে ভূত বিশ্বাস করতে আরম্ভ করে। আর ভূতের একটা মজা আছে কি জানেন তো? ভূতের একটা মজা আছে, ভূত থাক না থাক, ভূতের ভয়টা খুব রোমান্টিক। ভূতের ভয় পেতে মানুষ ভালোবাসে। গাছতলা দিয়ে আসছিলাম, গাছের মধ্যে যেন কিরম ফিসফিস করে কারা কথা বলছিল। রাত্রিরে গাছের পাতা নড়লে ফিসফিস করে শব্দ হতেই থাকে। আমি যতদূর আমার স্মৃতি নির্ভর করে বলছি, শ্রীরামকৃষ্ণদেবের কোনো এক শিষ্য কোনো একটা সময় কোনো একটি ভূতের বাড়িতে একাকী রাত কাটাবার চেষ্টা করেছিলেন। তো সেখানে নাকি তিনি দেখেছিলেন, ওরা তো বিরাট সাধক মানুষ, যে একজোড়া বিশাল বড় চোখ তার দিকে এগিয়ে আসছে। তিনি তো ভয়ে সব কিছু ভুলে গিয়েছিলেন, ইষ্টনাম জপও তো ভুলে গিয়েছিলেন। তারপর হাজার হলো সাধু মানুষ, নিজের ওপর কন্ট্রোল আছে। ইষ্ট নাম যখন মনে পড়ে গেল, তখন সেই ইষ্ট নাম করাতে সেখানে নাকি শ্রীরামকৃষ্ণদেব আবির্ভূত হন, এবং তিনি আবির্ভূত হয়ে তাকে বলেন, বৎস যা জানো না সেখানে কেন, এই জাতীয় কিছুটা বলেছিলেন, এবং তাকে সেখান থেকে বার করে আনেন। শ্রীরামকৃষ্ণদেবের ওই উপস্থিতি যদি মেনে নিই, তাহলে আত্মা মেনে নিতে হয়। ভূত আর বলছি না, আত্মা মেনে নিতে হয়। জানি না এই আত্মার কোনো অস্তিত্ব আছে কিনা, মনে নেই এই সম্বন্ধে। তাহলে চারদিকে এত আত্মা গিজগিজ করতো না, কোটি কোটি মানুষের আত্মা, এই গাছপালা, এদের আত্মা তো দেখা যেত। গৌভূত শব্দটা শোনা যায়,
কিন্তু আপনি তো এন্তার মশা মানেন। মশার আত্মা দেখেছেন কখনো? আমি তো দেখিনি। যাকে ঠাস করে চড় মেরে মেরে ফেলা হলো, সে আত্মা হিসেবে প্রতিশোধ দিতে চাইবে না, এরম তো হতে পারে না। আর এছাড়া ছোটখাটো নানা রকম প্রাণী তো বাড়িতে ঢোকে এবং তাদের নিধনই করা হয়। তাদের আত্মাও আমি কখনো দেখিনি। তাহলে সেই জিনিসটা আসলে ভূতের গল্প হলো ভূতের ভয়। আর এই ভয়টা রোমান্টিক ভয়। আর এই ভয় থেকে আমাদের মনের ভেতর একটা সৃজনশীলতা আসে। সেইখান থেকে আমরা এই ভয়কে আরো ভয়াবহ করে কিছু সৃষ্টি করার চেষ্টা করি। সুপ্রাচীন কাল থেকে আদিভৌতিক গল্পের চল চলে আসছে। সেই যে গুহা মানব একা থাকতো, একাকিত্বে তার মনের মধ্যে যে ভয় তৈরি হয়েছিল, সেই ভয় আজও আমাদের মনের মধ্যে ইনহেরেন্ট করছে। সেই ভয় আজও আমাদের মনের মধ্যে প্রবাহিত। এই একা থাকায় চারপাশ থেকে কারা যেন ঘিরে ধরেছে নিঃশব্দ পদসঞ্চারে। সেখান থেকেই তৈরি হয় ভূতের ভয় আর সৃষ্টি হয় ভূতের গল্প।